6 ফুট লম্বা ফর্সা জিম করা বডি, অত্যাধিক সুদর্শন একটি ছেলে ফোনে কথা বলছে। একটু পরেই রুমে প্রবেশ করে আহান নামে একজন ছেলে। স্যার, একটু পরেই আমাদের একটা মিটিং আছে, আমাদের এখন যেতে হবে। ঠিক তখনই উঠে দাঁড়ায়, শার্ট প্যান্ট ঠিক করে নেয় এবং চলো। বলে বের হয়ে যায়। মিটিংটি সুন্দরভাবে শেষ হয়েছে। এরপর তারা একটি ক্লাবে যায়, সেখানে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। ছেলেটি হলো চৌধুরী বাড়ির বড় ছেলে ইফতিসাম চৌধুরী। দেখতে 6 ফুট লম্বা, ফর্সা জিম করা বডি, অতি সুদর্শন ছেলে। যে কোনো মেয়ে একবার দেখলে পলক ফেলতে ভুলে যাবে। আর তার চোখের মণি নীলাভ, যেটা আরও আকর্ষণীয়। সে পড়াশোনার জন্য লন্ডনে চলে যায়। পড়াশোনা শেষে নিজেদের বিজনেসে জয়েন করে লন্ডনের অফিসে। এরপর ক্লাবে থাকা একটি মেয়ে এসে সেখানে বসে থাকা ইফতিসামকে ঘিরে ল্যাপ ডান্স করছে। আর ইফতিসাম হাতে থাকা মদের গ্লাস নিয়ে চুমুক দিচ্ছে একটু পরপর। এক পর্যায়ে মেয়েটিকে কোলে তুলে চলছে বরাদ্দকৃত রুমের দিকে। চৌধুরী বাড়িতে আজকে আনন্দের দিন। আজকে বাড়ির বড় ছেলে লন্ডন থেকে ফিরবে আর 2 দিন পর, জানতে পেরেছে সবাই। দীর্ঘ 8 বছর পর, তাই সকলে ভীষণ খুশি। চৌধুরী বাড়িতে থাকেন 2 ভাই। বড় ভাই ইশতিয়াক চৌধুরী, তার ওয়াইফ মিসেস রেহেনা, তাদের 2জন সন্তান, বড় ছেলে ইফতিসাম আর ছোট ছেলে আরিয়ান। বাড়ির আরেকজন ভাই ইরফান চৌধুরী, তার এক ছেলে ও এক মেয়ে, তার ওয়াইফ মিসেস মীরা, তাদের বড় মেয়ে তিয়াশা, যে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, আর ছোট ছেলে রুহান 5-এ পড়ে। আরিয়ান পড়াশোনা শেষে নিজেদের ব্যবসায় যোগ দিয়েছে। অন্যদিকে খানবাড়িতে রান্নার তোড়জোড় চলছে। আজকে এই বাড়ির মেয়ে আনিশাকে দেখতে আসবে। সব রান্না করা, ঘর গোছানো সব করানো হচ্ছে ইনায়াকে দিয়ে। ইনায়ার মামার বাড়ি এটা। আসলে একটা অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায় 12 বছর বয়সে। তারপর থেকে সে এই বাড়িতে। ইনায়ার সাথে এই বাড়ির কেউই তেমন ভালো ব্যবহার করে না, একমাত্র তার মামা ছাড়া। আজকে বাড়ির সব কাজ ইনায়াকেই করতে হচ্ছে। ওর রান্নার হাত ভালো, তাই মামি তাকে দিয়েই সব করাচ্ছে। ওইদিকে আনিশা সাজগোজে ব্যস্ত। আজকে এত বড় বাড়ি থেকে দেখতে আসছে। চৌধুরী বাড়ির ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে খানবাড়িতে। সেখানে বাড়ির কর্ত্রীরাও এসেছেন। আরিয়ানের জন্য তারা পাত্রী দেখতে এসেছেন। আসলে আরও সাথে এসেছে আরিয়ান। আরস হচ্ছে আরিয়ানের ফুফাতো ভাই আর ইফতিসামের ছোট ভাই আরিয়ান। মূলত ইফতিসাম বিয়ে করবে না, আর ইফতিসাম অনেক একরোখা রাগী হয়। তাকে বলে কিছু করানো যায় না, তার যা ইচ্ছা নিজেই করে। তাই আরিয়ানের জন্য মেয়ে দেখতে এসেছে। অন্যদিকে ইফতিসাম সিগারেট খেয়ে চলেছে একের পর এক সোফায় বসে ক্লাবের কেবিনটির। আর বিছানায় শুয়ে আছে নগ্ন এক মেয়ে। একটু পর সে উঠে এসে ইফতিসামকে জড়িয়ে ধরে। ইফতিসাম হাতে থাকা সিগারেট ফেলে মেয়েটিকে কিস করতে থাকে। মেয়েটি বলে, আমি তোমাকে চাই, সারা জীবন কাছে পেতে চাই। আমি ভালোবেসে ফেলেছি তোমায়। তখনই ইফতিসাম ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয়, বলে, এই কোল্ড হার্টেড ইফতিসাম কখনো কোনো কাউকে ভালোবাসবে না, কখনো না। আমি শুধু মানুষ মারতে পারি, কাউকে ভালোবাসতে পারি না। আমার অন্ধকার জগৎ শুধুই অন্ধকার, সেখানে আলোর স্থান নেই। তবে কি কখনো আলো হয়ে কেউ আসবে না ইফতিসামের জীবনে? এইদিকে আনিশাকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়েছে। যা বোঝা গেল আনিশাকে তাদের পছন্দ হয়েছে। এখন আরিয়ান আর আনিশাকে আলাদা ঘরে পাঠানো হয়েছে নিজেদের মধ্যে কথা বলার জন্য। বাইরে অনেক বাতাস, মনে হয় বৃষ্টি হবে। আবার ছাদেই জামা কাপড় রয়েছে, না আনলে ভিজেই যাবে। ইয়ানা ভাবতে থাকে। যাওয়া প্রয়োজন, কিন্তু মামি আমাকে পাত্রপক্ষ থাকাকালীন সামনে যেতে নিষেধ করেছে। আবার এখন না গেলে সব ভিজে যাবে। তো একটু সামনে গিয়ে দেখলো সবাই কথা বলতে ব্যস্ত, তাই ভাবলো কেউ দেখবে না। ও সেই সুযোগে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আরসের বসে থাকা ভালো লাগছে না, তাই সে বাড়িটা ঘুরে দেখবে বলে ওঠে। যখনই সিঁড়ি বেয়ে নিচে নামছিল ইনায়া, আরস এর সামনাসামনি পড়ে যায়। আরস দেখে অতীব সুন্দরী ভীতু চাহনি নিয়ে তাকিয়ে আছে একটি মেয়ে। সে পলক ফেলতে ভুলে যায়।
এদিকে মিসেস রেহানা বলে ওঠে, আরস ওখানে কি করো? তারপর চোখ যায় দাঁড়িয়ে থাকা ইনায়ার দিকে, দেখে লম্বা করে ফর্সা একটি মেয়ে কাপড় হাতে দাঁড়িয়ে আছে। তখন বলে, ওকে। সবার চোখ যায় ইনায়ার ওপর। তখন ইনায়ার মামা বলে, ও আমার বোনের মেয়ে। তারপর তাদের অ্যাক্সিডেন্টের কথা বলে। তখন সবার অনেক খারাপ লাগে, এত অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে। এদিকে আনিশা আর আরিয়ান চলে আসে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের একে অন্যকে পছন্দ। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে ওরা চলে যায়। আরও সে শুধু ইনায়ার মায়াবী মুখটা ভাসছে চোখের সামনে। একদিন পর ইবতিসাম বাংলাদেশে এসেছে, সাথে আহানও। স্যার, আমাদের কালকে আসার কথা ছিল না, আজকে আমরা চলে আসলাম কেন, কাউকে কিছু না জানিয়ে? তখন ইবতিসাম চুপ থাকতে বলে ধমক দিয়ে। তখন আহানও চুপ হয়ে যায়, ভাবে দেখা যাবে রেগে আমাকে মেরে দিবে একদম। আসলে ইবতিসাম একটা গ্যাং লিড করে, আস্তে আস্তে সবই জানা যাবে। মূলত সেই গ্যাংয়ের কাজেই বাংলাদেশে আসা আজকে। বাংলাদেশে ইবতিসামের আলাদা একটা নিজের বাড়ি আছে, যেটা শহর থেকে একটু দূরে। গ্যাংয়ের কাজ শেষে সেই বাড়ি যায় রিল্যাক্স হওয়ার জন্য। তার এখন নারীদেহ প্রয়োজন, কিন্তু তা আর সম্ভব না। চৌধুরী বাড়ির সকলে ইতিমধ্যে জেনে গেছে ইবতিসাম দেশে চলে এসেছে, তাই তারা কয়েকবার কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাই সে বেরিয়ে গেল, একাই ড্রাইভ করবে, কারণ আহান কিছু কাজের জন্য গ্যাংয়ের আস্তানায় আছে। এদিকে ইনায়া আজকে কলেজ থেকে তার বান্ধবী রিয়ার বাসায় যায়। মূলত রিয়াই জোর করে নিয়ে যায়, রাতে থাকতে বলে, কিন্তু ইনায়া বলে। না, মামি অনেক বকবে। আর এদিকে ইনায়ার মামিও ফোন করে চলে আসতে বলে, রাতের রান্না বাকি আছে। আসলে সব কাজ ওকে দিয়েই করায়, তাই ইনায়া চলে আসে। রিয়া এগিয়ে দিতে চাইলে জানায় পারবে যেতে, খুব বেশি দূর না হওয়ায়। ইনায়া হাঁটতে থাকে, সামনে এগোলে রিক্সা পাবে। এমন সময় বৃষ্টি শুরু হয়। কেন যেন ইনায়ার এই বৃষ্টিটা ভালো লাগছে খুব। সে আর কোনো ছাউনিতে দাঁড়িয়ে যায় না। রাস্তাটায় ঠিক 10 মিনিট দূরে দোকানপাট হওয়ায় মানুষজন ওই দিকে দাঁড়িয়েছে, আর এলাকাটা মোটামুটি ভালো। তখনই এক ঝাঁক কিছু ছোট ছেলে মেয়ে আসে বৃষ্টিতে, আর ওদের সাথেই ভিজতে থাকে ইনায়া। এদিকে ইবতিসাম গাড়ি ড্রাইভ করছে, আর সে সময় কল আসে ফোনে। গাড়ি থামিয়ে কলটা ধরে। সে সময় বাইরে চোখ যায় পুরুষটির, নেত্রপল্লব আটকে যায়। এত মায়াবী মুখশ্রী, যার মুখে রয়েছে সরলতা, টানা টানা হরিণী নেত্র। মুখে একরাশ হাসি। হঠাৎ বক্ষপিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল, সব কিছুই যেন এখানেই থমকে গেল। এদিকে ইনায়া বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। সে খেয়ালই করল না এক যুবক তাকে গভীর দৃষ্টি ফেলে দেখছে। ইবতিসাম ভাবল, এর চেয়ে মনোরম দৃশ্য হতে পারে কিনা আমার জানা নেই। মুগ্ধ হয়ে দেখছে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে। ইনায়ার চুল বেশ লম্বা, আর সামনে ছোট ছোট চুল কাটায় সেখান থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে, যা আরও মোহনীয় লাগছে। ইবতিসাম নিজের অজান্তেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইনায়ার সামনে এগিয়ে আসা পুরুষটির চোখে চোখ পড়ল। এত মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল, ইনায়ার সমস্ত কায়া কেঁপে উঠল। ইবতিসাম যখনই ইনায়ার কাছাকাছি চলে আসছিল, ঠিক তখনই ইবতিসামের গাড়ির পেছনে একটা গাড়ি এসে জোরে হর্ন বাজাচ্ছে। আসলে রাস্তার মাঝেই সে গাড়ি রেখে এসেছে, তাই পিছন থেকে অন্য গাড়ি চালক হর্ন বাজাচ্ছে। ইবতিসাম বিরক্তিতে চ উচ্চারণ করলো। এদিকে ইনায়ার সামনে হুট করে রিক্সা আসলো। একটা চালক জিজ্ঞেস করে যাবে কিনা। ইনায়া যাবো। বলে উঠে পড়ল, আর ইবতিসাম হুঁশে আসলো। মনে মনে ভাবলো, আমি কি করছি এসব? আমি এই নারীর ওপর আমি এতটা মোহগ্রস্ত হয়ে পড়লাম কেন? ইনায়ার কি হলো, হঠাৎ রিক্সা থেকে পিছনে তাকাতেই দেখতে পেল এক সুদর্শন যুবক বৃষ্টির ফোঁটায় ভিজে একাকার তার দিকে তাকিয়ে আছে। তীব্র সেই চাহনি, পূর্বের ন্যায় তাকিয়ে আছে। তা দেখে ইনায়ার শরীর হিম হয়ে আসলো। সে সামনের দিকে ঘুরে তাকালো। ইবতিসাম শুধু তাকিয়ে আছে চলে যাওয়ার দিকে। হঠাৎ রিক্সাটা আড়াল হলেই ধ্যান ফিরে, আর ভাবে, আমি কি করছিলাম এতক্ষণ? না, আমি কোনো নারীর প্রতি দুর্বল হতে পারি না।
আমি কাউকে ভালোবাসবো না, কাউকে না। চৌধুরী বাড়িতে পৌঁছায়। ইবতিসামকে দেখে সবাই অনেক খুশি হয়। এই বৃষ্টিতে অসময়ে ভেজা অবস্থা দেখে মিসেস রেহানা বিচলিত হয়, তবে বেশি কিছু বলে না। ছেলের যে রাগ, দেখা যাবে রাগ করে বাড়িই আসবে না আর। ইবতিসাম ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে দেখা করে উপরে নিজের রুমে চলে যায়। এই বাড়ির সকলে কয়েকবার লন্ডনে গিয়েছে দেখা করতে ইবতিসামের সাথে, আর ওখানে ওদের নিজেদের একটা বাড়ি আছে। ইনায়া এই ভেজা অবস্থায় বাড়ি ফিরলে তার মামি অনেক বকাবকি করে, রান্না দেরি হয়ে যাচ্ছে তাই। ইনায়া চুপচাপ ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে রান্না শেষ করে। তারপর আনিশা আসে খাওয়ার জন্য আর বলতে থাকে, কালকে দুপুরের পর বের হবে, আরিয়ান বলছে দেখা করতে। তখনই ইনায়ের মামা বলে ওঠে, ঠিক আছে, যেও, তবে ইয়ানাকে সাথে নিয়ে যেও। আমি আর তোমার মা একটু তোমার খালামণির বাসায় যাব, তাই ইয়ানাকে একা বাসায় থাকতে তুমি তাই ইয়ানা একা বাসায় থাকবে, তুমি ওকে সাথে নিয়ে যেও। তখনই ইনায়ের মামি বলে, ওকে কেন নিতে হবে আনিশার সাথে? পাশের বাড়িতে ভাড়া এসেছে কিছু ছেলে, তারা খুব একটা ভালো স্বভাবের নয়, তাই একা রেখে যাওয়া যাবে না। আর এইদিকে তোমার বোনও তো ইয়ানাকে দেখতে পারে না, কথা শোনায়। আমি চাই না ইয়ানার মন খারাপ হোক, তাই ওকে নিব না। আর আমিও আর আমি এও চাই না ইয়ানা কোনো বিষয় নিয়ে কষ্ট পাক। ও আমার বোনের একমাত্র মেয়ে, আর দায়িত্ব ওকে ভালো রাখা আমার দায়িত্ব ওকে ভালো রাখা। আর আনিশা, কথাটা যেন মনে থাকে। আচ্ছা। রাতে ইবতিসাম ঘুমের মধ্যে স্বপ্নেও ইনায়াকে দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল, বুঝতে পারে স্বপ্ন ছিল। কে তুমি রমণী, যে আমার ঘুমের মধ্যে স্বপ্নতে এসে দেখা দিচ্ছ? এটা কি মোহ নাকি অন্য কিছু? কই, আগে কখনো কোনো নারীকে দেখে এমন অনুভূতি হয়নি। সব সময় কামনা জেগেছে, তবে এই বেলা বিপরীত কেন জানি না। তবে এটা মোহ বা অন্য যাই হয়ে থাকুক, তোমাকে আমার চাই চাই। পরের দিন একটি রেস্টুরেন্টে বসে আছে আরিয়ান, সাথে নিয়ে এসেছে আরশকে। এদিকে ইনায়া আর আনিশাও এসেছে কিছুক্ষণ আগে। আরশের চোখ ইনায়ার দিকে। একটু পর আরশ বলে, ইনায়া, চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসি। শুরুতে না বুঝলেও পরে বুঝতে পারে আরশ ওদের একা কথা বলতে পারে, সেজন্য বলেছে। আরিয়ান আর আরশ সমবয়সী হয়, ওদের মধ্যে বন্ধুত্ব ভালো। রেস্টুরেন্টটি রুপটপে। ইনায়া আর আরশ সামনের দিকে হাঁটছে, আর আরশ টুকটাক কথা বলছে। ইনায়া উত্তর দিচ্ছে। তারা এক কর্নারে এসে দাঁড়ায়। মৃদুমন্দ বাতাসে ইনায়ার চুল উড়ছিল। আরশ মুগ্ধ হয়ে ইনায়াকে দেখছিল। মনে মনে ভাবে, আরিয়ানের বিয়ের পর সবাইকে বলবো আমার ইনায়াকে পছন্দ। পরের দিন ইনায়া কলেজ থেকে ফেরার পর কিছু বখাটে ছেলে ওকে বাজে কথা বলছিল, পথ আটকায়। আসলে এলাকার এমপির ছেলে ছিল বখাটের একজন, তাই দাপট বেশি, কেউ কিছু বলতে পারে না। ছেলেটি ইনায়ার কাছে এসে ইনায়ার হাত ধরে টান দিবে, তখনই আরেকটি বলিষ্ঠ হাত এসে মুচড়ে ভেঙে দেয়, আর তখনই তীব্র ব্যথায় হাত ছেড়ে দেয়। অন্য ছেলেগুলো এগিয়ে আসলে তাদেরও নাক মুখ ফাটিয়ে ফেলে পুরুষটি। এসব কিছু দেখছিল ইনায়া। পুরুষটিকে দেখেই চিনতে পারে। এটা সেই যুবকটি সেদিন বৃষ্টিতে দেখেছিলাম, কিন্তু সে এখানে এলো কিভাবে? ইবতিসামের চোখ অসম্ভব লাল হয়ে আছে, গলার রগ ফুলে আছে। ছেলেগুলোকে আধমরা করে মেরে তারপর শাসিয়ে বলে দেখে নিবে, আর ইনায়ার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় জোর করে। ইনায়া ধন্যবাদ জানায় আর বলে, আপনি আজকে বিপদ থেকে রক্ষা করলেন, আমি কৃতজ্ঞ। তবে আমি একা একাই যেতে পারবো। ইবতিসাম ধমক দিয়ে চুপ থাকতে বলে। গাড়ি চালু দেয়। ইনায়া বুঝতে পারে লোকটি হয়তো বাড়ি পৌঁছে দিবে, আর ইনায়া সরল মনে ভাবে, লোকটি বিপদ থেকে বাঁচালো, আমার ক্ষতি করতে পারেনি। বাড়ির অ্যাড্রেস বলে দিল। ইনায়া সিটে মাথা এলিয়ে দিল। একটু আগে যা ঘটতে যাচ্ছিল। বাইরে থেকে আসা বাতাস ইনায়ার সামনে থাকা চুল উড়ছিল, আর এই দৃশ্য ইবতিসাম মনোমুগ্ধের ন্যায় দেখছিল। আমাকে বাড়ির একটু সামনে গিয়ে দিন, আমার মামি দেখলে খারাপ কথা বলবে। ইবতিসাম কিছু একটা ভেবে বলে। আচ্ছা।
ইবতিসাম ইনায়াকে নামিয়ে দেয়। ইনায়া আবারও ধন্যবাদ জানায়। ইবতিসামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে ইনায়া। ইনায়ার মনে ইবতিসামের প্রতি শ্রদ্ধা চলে আসে আর ভাবে, এত ভালো মানুষ সে, কেমন একটা মেয়ের বিপদে পাশে দাঁড়ালো। আরিয়ানের বাড়ি থেকে আজকে যাবে। আসলে আরিয়ানের ছোট চাচু কিছুদিনের মধ্যেই ব্যবসায়ের কাজে লন্ডন যেতে হবে। তাই ইশতিয়াক চৌধুরী বলে, নিজের ছেলের বিয়েতে তার ভাই থাকবে না তা হয় না। তাই তারা চায় আজকে কথা বলে সামনের শুক্রবার বিয়েটা দিয়ে দিতে। আজকে আবার তিয়াশা রুহান বায়না ধরেছে তারা তাদের হবু ভাবির সাথে দেখা করতে যেতে চায়। তাই ইশতিয়াক হোসেন বলে, ঠিক আছে, যাবে ওরা আজকে আমার সাথে। সেই সময় ইবতিসাম বের হচ্ছিল। মিসেস মীরা বলে, ইবতিসাম বাবা, তুমি যাও না। আজকে তুমি তো দেখোনি আরিয়ানের যার সাথে বিয়ে ঠিক হয়েছে। ইবতিসাম বেশ গম্ভীর স্বরে বলে, যাব না, এসব অনুষ্ঠান অন্যের বাড়ি আমার যাওয়া পছন্দ না। তখন আর কেউ কিছু বলে না। যার যার মতো সে চলে যায় রেডি হতে। আনিশাদের বাড়িতে ওরা চলে আসে। ইশতিয়াক চৌধুরী সবটা জানায়। ইনায়ের মামা বলে, ঠিক আছে, আমরা রাজি, তবে একটু তাড়াতাড়ি হওয়ার কষ্ট হবে সবটা আয়োজন করতে, তবে আমরা ম্যানেজ করে নিব। এদিকে ইনায়া আরিশার রুমে ঢোকে। তিয়াশা আর রেহানার জন্য পাকোড়া কিছু স্ন্যাক্স করছে। ইনায়াকে জানতে চাইলে আনিশা বলে, ফুফাতো বোন। আনিশা আর রেহানা মিশুক স্বভাবের হয় ইনায়ার সাথে বেশ অল্পতেই ভাব হয়ে গেল। আর ইনায়া তিয়াশা সমবয়সী, তারা একই ক্লাসে পড়ে। মিসেস রেহানা জানায়, আমরা বিয়ের সব শপিং করে দিব। নিজের ছেলের বউকে বিয়ের সব গহনা শাড়ি আমি নিজে সাথে গিয়ে পছন্দ করে কিনে দেব। তাই আনিশাদের সবাইকে যেতে বলে আনিশা আর ইনায়ার মামি বের হওয়ার সময় ইনায়ার মামা নিয়ে যেতে বলে। ইনায়ার মামি মিসেস আয়েশা বলে, ওকে নিয়ে যেতে হবে কেন? ও গিয়ে কি করবে? ইনায়ার মামার কথা শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও নিয়ে যেতে হয়। এদিকে চৌধুরী বাড়ি থেকে মিসেস রেহানা, মিসেস মীরা, তিয়াশা, রেহানা, আরিয়ান, সাথে আরও এসেছে। সবাই মিলে শপিং করার মজাই আলাদা। এরপর শপিং শেষে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই পাশের একটা রেস্টুরেন্টে যায়। একটা টেবিলে মিসেস মীরা, মিসেস রেহানা আর আনিশার মামি মিসেস আয়েশা বসেছে। তারা গল্পে ব্যস্ত। আরেক টেবিলে আনিশা, আরিয়ান আর রেহানা বসেছে। রেহানা খাবারগুলো খাচ্ছে। এদিকে ইনায়াকে নিয়ে তিয়াশা বসেছে একটা টেবিলে। আরশের ফোন আসায় কথা বলছিল এক সাইডে। শেষ হলে ইনায়াদের টেবিলে এসে বসে। ইনায়ার ক্ষুধা লেগেছিল বেশি, তাই খাবার খাচ্ছিল ওর মতো। আর আরশ আর চোখে ওকে দেখায় ব্যস্ত। তিয়াশা উঠে ছবি তোলার জন্য অন সাইডে যায়। ইনায়ার মুখে একটি খাবার লেগে আছে, তাই আরশ বলে ইনায়াকে এটা। তবে ইনায়া বুঝতে পারে না ঠিক কোন জায়গায় লেগে আছে। তখনই আরশ নিজের পকেট থেকে রুমাল বের করে মুছে দিতে থাকে। ইনায়া ভাবেনি আরশ এমনটা করবে। এদিকে ইবতিসাম একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ের জন্য এই লোকেশন দেওয়া রেস্টুরেন্টে আসে। এসেই আরশ আর ইনায়ার দৃশ্য দেখে পা জোড়া থেমে যায়। ওর হৃৎপিণ্ডটা ভীষণ জ্বলে ওঠে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সামনে গিয়েই আরশের কলার ধরে বসা থেকে উঠায়। তখনই ইনায়া ইবতিসামকে দেখে অবাক হয় আর বলে, আপনি এখানে? ওনাকে কেন ধরেছেন? ছাড়ুন। এই মিষ্টি কণ্ঠের কথা শুনে ইবতিসামের রাগ হয়তো সংবরণ হলো। তখন আরশ ইনায়াকে বলে, তুমি চিনো ভাইয়াকে? ইবতিসামকে দেখে সবাই এগিয়ে এলো। পরে ইবতিসাম জানতে পারল ইনায়ার বোনের সাথে আরিয়ানের বিয়ে ঠিক হয়েছে। আর ইনায়া সেই দিনের সব ঘটনা খুলে বলল, কিভাবে বখাটাদের কাছ থেকে বাঁচিয়েছিল। তবে আরশ ঠিক বুঝতে পারছিল না ইবতিসাম কেন ওর সাথে এমন করলো। ইবতিসামের আলাদা বাড়িতে ইবতিসাম মদ খাচ্ছে। একটু পর রুমে একটা মেয়ে ঢুকে অর্ধনগ্ন অবস্থায় পিছন থেকে এসে জড়িয়ে ধরে। ইবতিসাম মদের গ্লাস রেখে মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু বারবার ইবতিসামের ইনায়ের মুখটা ভেসে উঠছিল। সে মেয়েটির উপর থেকে উঠে পড়ে, বলে, চলে যাও। চিল্লিয়ে বলায় মেয়েটি ভয়ে দৌড়ে পালায়।
ইবতিসাম মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবে। ইনায়াকে দেখে আমার এমন কেন হয়? কেন অন্য কারোর সাথে সহ্য করতে পারি না? ইনায়ার প্রতি আমার কেন আলাদা অনুভূতি হয়? তবে ইনায়াকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি বোধ হয়। তাই যদি হয় তাহলে ওকে আমি যে কোনো মূল্যে আমার করবই। ওয়েলকাম প্রিন্সেস, আমার রাজ্যে স্বাগত। তুমি নিজে থেকে আমার অন্ধকার জীবনে পা রেখেছ। তুমি আলো হয়ে আমার জীবনে এসেছো। আর তোমাকে আমি ব্যতীত অন্য পুরুষ কখনো ছুঁতে পারবে না। বলেই বাঁকা হেসে আহানকে কল দেয় আর ইনায়ার সব ডিটেলস চায় রাতের মধ্যেই। ইনায়া তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে আসছিল কলেজ শেষে। ইনায়ার বান্ধবী বলে যে তার একটা কাজ আছে, তাই আজকে সেখানে যাবে। তাই ইনায়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ইনায়া হাঁটছিল, তখন তার সামনে এসে পড়ে ব্ল্যাক মার্সিডিজ গাড়ি। সেখানে ইবতিসাম ছিল, বলে গাড়িতে উঠতে, ড্রপ করে দিবে। ইনায়ার কাছে কেমন একটা লাগে, বারবার ইবতিসাম তাকে হেল্প করে। ইনায়া মানা করে দেয়। ইবতিসাম এবার গম্ভীর স্বরে আরেকটু জোরে বলে, ওঠো। এবার ইনায়া ভাবে আরিয়ানের বড় ভাই যদি কথা না শোনে তাহলে কি ভাববে, তাই ও উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে পিছনে কয়েকটা গাড়ি তাদের ফলো করছে, তাই আরও স্পিডে গাড়ি চালাতে লাগলো ইবতিসাম। ইনায়া বলল, আস্তে চালান। ইবতিসাম চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর ইনায়াকে জানায়। আমাদের বিজনেসে প্রতিদ্বন্দ্বীরা এসব করছে। ইনায়া তো ভীষণ ভয় পেয়ে যায়। ইবতিসামও দেখে সামনের দিকে গাড়ি আছে, রাস্তা ব্লক করে রাখছে। এখন কি করবে সে? এদিকে আবার ইনায়ার সাথে, তাই সে পাশের একটা রাস্তার দিকে ঢুকে পড়ে। এভাবে অনেক দূর যাওয়ার পর বুঝতে পারে তারা কোনো একটা জঙ্গলের মধ্যে এসে পড়েছে। এদিকে পিছন থেকে গাড়ির চাকায় গুলি করে দেয়। ইনায়া তো ভীষণ ভয় পেয়ে যায়। ইবতিসাম তাড়াতাড়ি করে নেমে পড়ে ইনায়াকে নিয়ে। তার কাছেও গান আছে, তবে এখন যা বোঝা যাচ্ছে অনেকজন আছে, তাই একা পেরে উঠবে না। আর ইনায়া আছে সাথে, তাই রিস্ক নিতে চায় না। এমন সময় পেছনের গাড়ি থেকে নেমে লোকগুলো ইনায়ার ইবতিসামের এদিকে আসতে লাগে, আর ইবতিসাম তাদের মারতে থাকে। এসব দেখে ইনায়ার অবস্থা খারাপ। এক পর্যায়ে একজন ছুরি দিয়ে বুকে আঘাত করে, এতে কিছুটা পিছিয়ে পড়ে, তবুও তাদের পাল্টা মার দিতে থাকে। একজন ইনায়ার দিকে এগোতে দেখে ইবতিসাম তাকে টেনে নিয়ে নিচে ফেলে, মারতে থাকে। হঠাৎ ইনায়া খেয়াল করে একজন বন্দুক হাতে নিয়ে আছে, ইবতিসামকে তাক করে। কি হতে যাচ্ছে বুঝতে পেরে ইনায়া কি করবে, তখন নিচে থাকা বালি হাতে নিয়ে তাদের চোখে মুখে ছিটিয়ে ইবতিসামকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসে, জঙ্গলের ভিতরে। ইবতিসাম তো অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এই নাই ইবতিসামের সঙ্গিনী। ইবতিসামের বুক থেকে অনেক রক্ত পড়ছিল। ইনায়া সেটা খেয়াল করে, বলতে যাবে কিছু, তখনই কিছুটা দূরে আলো দেখতে পায়। হয়তো কয়েকজন এগিয়ে আসছে তাদের দিকে। এখন এমন জায়গায় আছে এদিক সেদিক গেলে ওরা খুঁজে পেয়ে যাবে। তাই ইবতিসাম ইনায়ার হাত শক্ত করে ধরে সামনে থাকা খাদের দিকে এগিয়ে যায়। ইনায়া বলতে থাকে, এখানেই কেন যাচ্ছেন সামনে খান? চুপ, একদম কথা না। ইবতিসাম ইনায়াকে নিয়ে খাদ থেকে নিচে লাফ দিয়ে দেয়। এদিকে সেই লোকগুলো অনেকক্ষণ খোঁজার পর না পেয়ে চলে যায়। এদিকে ইবতিসাম উপর থেকে দেখছিল নিচে একটা বিলের মতো, আর খাদটা অনেক বেশি উঁচু নয়। আর ইবতিসাম তাই না চাইতেও ঝুঁকি নিয়ে লাফ দেয়। ইনায়া আর ইবতিসাম পাড়ে আসে। ইবতিসাম ইনায়াকে জিগায়, ইনায়া ঠিক আছো? তবে একটু পানি খেয়েই ফেলেছি। কতটা খারাপ হলে ব্যবসায়ের জন্য মানুষ অন্যের ক্ষতি করতে পারে। তারা সামনে হাঁটতে থাকে। তোমার উপস্থিত বুদ্ধি আছে ভালোই। ইনায়ের চোখ যায় ইবতিসামের বুকে, রক্ত পড়ছিল, তাই সে বলে, আপনি গাছের নিচে বসুন। ইবতিসাম বসে। ইনায়া তার ওনার অর্ধেকটা ছিঁড়ে ইবতিসামের বুকে বেঁধে দেয়। ইবতিসাম শুধু দেখছিল কিভাবে কতটা যত্ন নিয়ে ইনায়া কাজটি করল। মনে হচ্ছিল এটিই তার জীবনের একমাত্র কাজ, যেটি না করতে পারলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। মুগ্ধ নয়নে তার দিকে চেয়ে রইল। ইনায়া ওড়নাটি বেঁধে দেয়। এরপর ইনায়ার চোখ যায় ইবতিসামের ফর্সা বুকে, চারদিকে এখনও রক্ত লেগে আছে।
আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। তারা দুইজন ছিল ভেজা শরীরের। ইনায়া বাকি অর্ধেক ওড়নাটা জড়িয়ে নিল ভালো করে। এরপর ইবতিসাম আর ইনায়া সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে ইনায়ের মামা অনেক টেনশন করে ইনায়াকে নিয়ে। কোথায় গেল মেয়েটা? কোনো বিপদে পড়েছে নাকি? ইনার বান্ধবীর কাছে ফোন করে জানতে পারলো না কিছু। কলেজ থেকে ফিরছিল তারা। এরপর সে একটা কাজে অন্য জায়গায় যায়। এরপর ইনায়া তো বিদায় নিয়ে চলে আসে, তারপর জানে না কিছু। ইনায়ের মামা একবার পুরোটা রাস্তা কলেজ পর্যন্ত দেখে আসলো, কোথাও পেল না। ইবতিসাম আর ইনায়া হাঁটতে হাঁটতে একটা রাস্তার কাছে চলে আসে। একটু পর একটা গাড়ি দেখতে পায়। গাড়িওয়ালাকে বলে, পাশে কোনো হাসপাতালে নিয়ে যান তো। লোকটা বুঝতে পারে তারা বিপদে পড়েছে। আর ইবতিসামের বুকে রক্ত ছিল, তা দেখে বুঝে আঘাতপ্রাপ্ত, তাই বলে। একটা ক্লিনিক আসে কিছু দূরে। ইনায়া বলে, ওখানেই নিয়ে চলুন। ক্লিনিকে যাওয়ার পর ইবতিসামকে ব্যান্ডেজ করে দেয়। আর ইবতিসাম আহানকে ফোনে সবটা বলে। আর আহান গাড়ি নিয়ে দ্রুত চলে আসে। ইনায়া গাড়ির সেই লোককে ধন্যবাদ জানায়। ক্লিনিকে থাকা একটা নার্স ইবতিসামের দিকে তাকিয়ে আছে, একদম দেখেই যাচ্ছে শুধু, যেটা ইনায়ার নজর এড়ায় নাই। কেন যে ইনায়ার রাগ হচ্ছে নার্সটির প্রতি, ও অন্যদিকে চলে যায়। ইবতিসাম বলে, তুমি কোথায় যাচ্ছ? বসো এখানে। ধমকের সুরে। এরপর তারা চলে আসে। এদিকে ইবতিসাম আহানকে বলে, আমাদের উপর যারা হামলা করেছে তাদের খুঁজে আস্তানে নিয়ে আয়। আর তুই অন্য একটা গাড়িতে যা, আমি ইনায়াকে নিয়ে যাব। আমি ম্যামকে বাড়ি পৌঁছে দিব। আপনি এই অবস্থায় ড্রাইভ না করলে ভালো হয়। না, আমি পারবো। এদিকে ইনায়ের মামা পুলিশ স্টেশনে যাবে, গেট খুলে বের হবে। সে সময় দেখতে পায় ইনায়া দাঁড়িয়ে আছে, পাশে একটা ছেলে। তখন ইনায়ের মামা ইনায়াকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আর বলে, কোথায় গিয়েছিলি? তারপর ইবতিসাম তার পরিচয় দেয় আর সব ঘটনা খুলে বলে। এতে ইনায়ের মামা বুঝতে পারে অনেক বিপদের মধ্যে পড়েছিল। ইবতিসামকে ভিতরে আসতে বলে। ইবতিসাম জানায় যে না, আজকে আর ভিতরে যাব না। এরপর ইনায়া ফ্রেশ হয়ে একবারে শাওয়ার নিয়ে বের হয়। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ইবতিসামের কথা। লোকটার মধ্যে রাগ আছে বেশ, তবে ওইখানে একটা ছেলে আমার কাছে আসছিল দেখে কতটা মার মেরেছিল। আর ক্লিনিকে নিজের কথা না ভেবে বারবার শুধু জিজ্ঞেস করছে আমি ঠিক আছি কিনা। আচ্ছা, লোকটা এখন কি করছে? অতখানি কেটে গেল। ইবতিসামের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন আনিশার আজ গায়ে হলুদ, ভীষণ কাজ। আজ ইনায়া ব্যস্ত। এদিকে আনিশাদের বাগানের সব আয়োজন করেছেন ইনায়ার মামা। নিজের সর্বোচ্চ দিয়ে সব করেছেন, কোনো ত্রুটি রাখতে চান না তিনি। আজকে আনিশা কাঁচা ফুলের গহনা পরেছে, অনেক সুন্দর লাগছে তাকে। ইনায়া আর অন্য কাজিনরা নিয়ে স্টেজে যাচ্ছে। চারিদিকটা হলুদের থিমে ডেকোরেট করা, অনেক সুন্দর করে সাজানো। সবাই একসাথে বেশ কিছু ছবি তুলে নিল। এরপর জানতে পারলো একটু পরে ও বাড়ি থেকে বের হবে। ইনায়া আজকে একটা গাউন পরতেছে, মেহেদি পাতার মতো কালারটা, আর কানে বড় একটা দুল। ব্যাস, এতেই যেন অপসরা লাগছে। আরিয়ানদের বাড়ি থেকে যখন বের হবে সবাই, সে সময় সিঁড়ি দিয়ে ইবতিসাম নামতেছিল। আমিও যাব। সবাই তো অবাক হয়েছে। রেহানের মুখ তো হা হয়ে আছে, কারণ ইবতিসাম কখনো এসব অনুষ্ঠানে যায় না। আজকে শুনে সবাই অবাক। মিসেস রেহানা বলে, সবাই কি দেখেছস? যা বের হয়ে পড়। আর ইবতিসামকেও বলে। ইবতিসাম নিজের গাড়ি নিয়ে আলাদা যাবে জানায়। সবাই বেরিয়ে পড়ে। আরিয়ানদের বাড়ির সবাই এসেছে। তারা সবাই আনিশাকে হলুদ লাগিয়ে একে অন্যরাও লাগাচ্ছে, অনেক মজা করছে। ইনায়ার সাথে তিয়াশা আর রেহান এসে কথা বলছিল। তখনই ইনায়ার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা ইবতিসামের দিকে। নীলব চোখ দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা ওভাবে তাকিয়ে আছে কেন? চোখ সরিয়ে অন্যদিকে নেয়, এরপর আবার তাকায়, দেখে ওইভাবেই তাকিয়ে আছে। সেই চাহনি, মুখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে, যেটা ইনায়ার শরীর হিম হয়ে আসে। এরপর ইনায়া ফুলের ডালা আনতে বাড়ির ভিতরে যেতে লাগলো।
ইবতিসামের ফুপি ইবতিসামের ছোট চাচির সাথে কথা বলছিল। আরিয়ানটার বিয়ে হয়ে যাচ্ছে, এইভাবে যদি আমাদের ইবতিসামেরও একটা সংসার হতো। মিসেস মীরা বলে। হ্যাঁ, আমাদের খুব ইচ্ছে ইবতিসামেরও এমন একটা সুন্দর সংসার হোক। ইবতিসামের ফুপি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে কে বিয়ে করবে সব জেনে? এক এক দিন এক এক মেয়ের সাথে রাত কাটায়, এসব আমাদের কারো অজানা নয়। আর ওরও যে বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। আর সে সাইড দিয়ে ইনায়া যাচ্ছিল, সব শুনে ফেলে ইনায়ার ভীষণ খারাপ লাগে আর মনে মনে ভাবে, মানুষটা এমন, আমার কাছে তো মনে হয়নি সে একজন চরিত্রহীন। এসব ভাবতে ভাবতে ভেতরটা কেমন করে উঠল। তারপর মনে আসে সে ডালা নিতে এসেছিল, তাই সে ফুলের ডালা নিয়ে বের হবে। এমন সময় ওড়না বড় থাকার কারণে বেজে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আরশ এসে ইনায়াকে ধরে নেয়, আর এই দৃশ্যটি ইবতিসাম দেখে ফেলে। আরশ ইনায়াকে ছেড়ে দিয়ে বলে, আর একটু হলে পড়ে যেতে। সবাই নাচ গান করছে, বড়রা হাতে তালি দিচ্ছে। এদিকে আরিশার সাথে কয়েকবার আরিয়ানের ভিডিও কলে কথা হয়ে গেছে, তবুও একটু পর পর কল করেই যাচ্ছে। ইনায়াকে সাথে নিয়ে ওদের অন্য কাজিনরা মিলে একটা ডান্স পারফরমেন্স করলো, সবাই হাতে তালি দিচ্ছিল। ইনায়ের ওড়নাটা এক সাইডে বেশ বড় হয়েছে, তাই ভালোভাবে ঠিক করার জন্য রুমে যাচ্ছে। ইনায়ের রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। সে ভাবে, যাওয়ার আগে লাইট তো অন ছিল। এক পর্যায়ে বুঝতে পারে ইনায়া ব্যতীত অন্য কারো উপস্থিতি। লাইট অন করতে যাবে, সে সময় বেডের পাশে থাকা টেবিল ল্যাম্প জ্বলে ওঠে। আপনি? ইবতিসাম বসে আছে ইনায়ের বেডে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ল্যাম্পের আলো ইবতিসামের উপর পড়ায় তা স্পষ্ট দেখতে পেল। ইনায়ার ভয় লাগছিল। ইবতিসাম এগিয়ে আসছে যতই, ইনায়া ভয়ে ঢোক গিলল। ইবতিসাম ঝড়ের বেগে এসে ইনায়ার হাত দুটো দেয়ালের সাথে তাকে চেপে উপরে ধরল। এতটা ঘটল সব ইনায়া কিছু বুঝে ওঠার আগেই। ইবতিসামের ঠোঁট গিয়ে ইনায়ার ঠোঁটে স্পর্শ করল। ইনায়া ছাড়াতে চাইলে ইবতিসামের সাথে পেরে উঠল না। ইবতিসাম ইনায়ার ঠোঁট ছেড়ে দিয়ে ওর গাল চেপে ধরে বলল, খুব শখ অন্য পুরুষের ছোঁয়া পেতে, তাই না? শুনে রাখ, আমি ব্যতীত অন্য কেউ তোকে ছুঁতে পারবে না। তুই আমার, ইউ আর অনলি মাইন, অনলি মাইন। এই বলে ইনায়ার জামার ফিতায় হাত দেয়। ইনায়া এবার আরও বেশি ভয় পায় আর কান্না করতে থাকে। বাইরে গান বাজছে। ইনায়া জোরে জোরে চিৎকার করে কান্না করলেও কেউ শুনছে না। ইবতিসাম ইনায়ের ফিতা টেনে ছিঁড়ে ফেলে। তার মাথায় রক্ত উঠে গেছে। বারবার আরশ ইনায়াকে ধরছে, সেটা মনে পড়তে থাকে। আর রাগে ওর চোখ দুটো লাল হয়ে আছে, গলার রগ ফুলে উঠেছে। পাশে থাকা টেবিলে সব জিনিস নিচে ফেলে দেয় আর ইনায়াকে নিয়ে সেখানে শুইয়ে দেয়। ইনায়ার গলায় মুখ গুজে দেয় আর ইনায়া হু হু করে কেঁদে ওঠে আর বলে, প্লিজ এমনটা করবেন না। এই চোখের পানি বোধহয় হৃদয়হীন মানবটির রাগ কমাতে সক্ষম হলো না। ইবতিসাম ইনায়াকে ছেড়ে উঠে পড়ে আর রুম থেকে বেরিয়ে যায়। ইনায়া বিছানায় শুয়ে কান্নাকাটি করছিল। এমন সময় তার মামা আসে, বলে, নিচে যাবে না? ইনায়া জানায়, ক্লান্ত লাগছে তাই শুয়ে আছি। ইনায়ার মামা ভাবে সারাদিন কাজ করেছে, ক্লান্ত, তাই আর ডাকে না, চলে আসে। বেশি খারাপ লাগলে জানাতে বলে। ইনায়াকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, হাতে কানে গলায় ভারী গহনা। ইনায়া এমনিতেই ভীষণ সুন্দর, তার ওপর মেকআপ, তাতে যেন আরও বেশি সুন্দর লাগছে। শ্বেতরাঙা শরীরে লাল লেহেঙ্গা যেন ফুটে উঠেছে। সকালে ইবতিসামের ফুফি ইনায়ার মামার কাছে এসে ইনায়ার জন্য বিয়ের প্রস্তাব রেখে গেছেন। আরশ ইয়ানাকে বিয়ে করতে চায়, সেটা আজই। আসলে আরশ ফ্রান্সে অনেক বড় কোম্পানিতে জব পেয়েছে, তাই বিয়েটা করে ইয়ানাকে সাথে নিয়ে একবারে যাবে। ইনায়ার মামা কি করবেন বুঝতে পারছেন না তিনি। বর্তমানে ইয়ানার গার্ডিয়ান, এদিকে আপনি। ইনায়ার মামা ভাবে, ভালো পরিবারের ছেলেও ভালো, ওনাদের উপর ভরসা করা যায়। আর আর আরশকেও মনে হয় দায়িত্ববান একজন, আর ইয়ানাকে ভালো রাখবে। আমি অবশ্য আগেই ভেবেছিলাম ইয়ানাকে ভালো একটা পরিবারে বিয়ে দেব, ভালো একটা ছেলের হাতে তুলে দেব, কিন্তু ইয়ানার বয়স কম, তাই আরও
কিন্তু ইয়ানার বয়স কম, তাই আরও পরে বিয়ে দিব ভেবেছিলাম। এদিকে আরিয়ানের ফুফির অনুরোধ, তবে ইনায়ার মামা জানায় হিয়ানার মতামত আগে সে রাজি হলে আমার আপত্তি নেই। আরসের মা খুশি হন, আর ও বাড়ির সবার মত আছে। আর ইনায়া মিষ্টি একটা মেয়ে, সবার এমনিতেও পছন্দ ছিল। সাথে ইস্তিয়াক চৌধুরীও এসেছিলেন। ইনায়ার রুমে ইনায়ার মামা যান, তখন ইনায়াকে বলে, আমার কিছু কথা আছে তোর সাথে। ইনায়ার মামা সব খুলে বলে আর এটাও জানায়, তোকে কেউ কিছু বলবে না আর জোরও করবে না বিয়ের জন্য, শুধু তোর মতামত জানলেই হবে। আর আরশাদের পরিবার ভালো, তারা কখনো তোর পড়াশোনায় বাধা দিবে না। মামা আমাকে ছোট থেকেই বড় করেছে, এত ভালোবাসে, তার কথা কিভাবে ফেলি? আর উনি যখন বলেছে তার মানে আমার ভালোর জন্যই। কিন্তু ইনায়া কালকে ইবতেসাম যা করেছে তা মাথা থেকে যায়নি। সেই পরিবারে কিভাবে বিয়ে করবে? না না। সেই সময় রুমে আরসের মা ঢুকে বলে, নক না করেই চলে আসলাম। না না সমস্যা নেই, বসুন। ইনায়ার হাত ধরে বলে, আরস তোমাকে পছন্দ করে মা, ও তোমাকে ভালো রাখবে। আর তুমি আমার মেয়ে হয়ে থাকবে, বৌমা হয়ে নয়। তুমি রাজি হয়ে যাও মা। ইনায়া মায়ের আদর পায়নি অনেক দিন, এমন মমতা স্নেহ জড়িত কথায় ইনায়ার ভিতরটা আরও নরম হয়ে উঠল। বিয়ের পর যখন ফ্রান্সে চলেই যাবে তারা, তাই ইবতিসামের ব্যাপারটা সমস্যা হবে না হয়তো। তাই সব দিক ভেবেই ইনায়া রাজি হয়ে যায়। ইনায়ার কপালে আরসের মা চুমু এঁকে দেয়, আর তিনি খুশি হয়ে যান। মনে মনে ইনায়াকে তার পছন্দ ছিল, আর আরস বলায় সে আর দ্বিমত করেনি। আগের দিন আরস ইনায়াকে ভিতরে আসতে দেখেছে। অনেকক্ষণ আসতে না দেখে ডাকতে যায়, তখনই ইবতিসামকে দেখে বের হতে ইনায়ার রুম থেকে। আরস ভাবে, ইবতিসামের নজর কি ইনায়ার ওপর পড়েছে? ইবতিসামের ব্যাপারে টুকটাক বাড়ির সবাই জানে, তাই আরস ভাবে, ইনায়ার ওপর নজর পড়েছে নাকি তাড়াতাড়ি করে বিয়ের কথা মাকে বলি। কারণ আরস জানে ইবতিসামের সাথে সে কখনো পেরে উঠবে না, আর তার ভাই সে। ইবতিসামের যা চায় তা সে নিয়ে ছাড়ে। ইবতিসাম কখনো কোনো মেয়েকে জোর করে কিছু করেনি। আমার সাথে স্বেচ্ছায় মেয়েরা রাত কাটাতে রাজি, আর ইবতিসামকে পাওয়ার জন্য অনেকে পাগল। তারা নিজ ইচ্ছায় কাছে আসে রাত কাটাতো। ইবতিসাম তার আস্তানায় আছে এখন। সেদিন যারা অ্যাটাক করেছিল তাদের এখানে আনা হয়েছে। তসরা এখন আধমরা অবস্থায় চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। ইবতিসাম ওদের বলে, এসব কার নির্দেশে করেছিল? ওরা মুখ খোলে না। ইবতিসাম ওদের মধ্যে একজনকে তখনই গুলি করে দেয়। এ দেখে তারা ভয় পেয়ে যায়। তো তারা বলে দেয় কার নির্দেশে সব করেছে। ইবতিসাম সবটা শুনে বলে, যা ভেবেছি তাই। আহান এসে বলে, স্যার একটা খবর আছে, ম্যামের আজকে বিয়ে। আহান তো ভয়ে শেষ, না জানি আজকে তার স্যার কি করে বসে, এত রাগী। স্টেজে আরিয়ান আর আরস এসে বসে আছে, আর আরিশা আছে। তাদের বিয়ে আগে পড়ানো হয়েছে, এরপর ইনায়া আর আরসের বিয়ে পড়ানো হবে। ইনায়াকে লাল একটা বড় ওড়না দিয়ে মাথায় ঢেকে দেওয়া হয়েছে। সে দরজা খুলে বের হতে সবার চোখ যায়। সবাই তাকিয়ে আছে। এত সুন্দর লাগছে, মুখ দেখা যাচ্ছে না যদিও, তবুও বাইরে থেকেও ভীষণ সুন্দর লাগছে। আরস এগিয়ে গিয়ে ইনায়ার দিকে হাত বাড়ায়। ইনায়া একটু ইতস্তত বোধ করলেও হাত এগিয়ে দেয়। সবাই তাদের দেখছে। এরপর আরসের হাত ধরে স্টেজের ওখানে চলে আসে। ইনায়া আর আরস বসে আছে। বিয়ে পড়ানো শুরু হয়েছে। তখনই ইবতিসাম আর তার লোকেরা এসে পড়ে। ইবতিসাম সব ভাঙচুর করতে থাকে। সবাই উঠে দাঁড়ায়। ভয় পেয়ে গেস্টরা সব পালায়। ইবতিসামের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। রাগ চোখে মুখে ফুটে উঠেছে, যেন সব ধ্বংস হয়ে যাবে। ইস্তিয়াক চৌধুরী আটকাতে গেলে ওনাকেও মানে না। কেউ বুঝতে পারছে না ইবতিসামের হঠাৎ করে কি হলো। ইনায়ার তো কলিজা কেঁপে ওঠে ইবতিসামকে দেখে। ইবতিসাম সামনের দিকে এগোয়, একদম ইনায়ার বরাবর চোখ রেখে। আরস বুঝতে পারে কি হতে যাচ্ছে, তবুও ইনায়ার হাত ধরে টেনে
শক্ত করে একটু পরে সেই হাতে আরেকটি বলিষ্ঠ হাত এসে মুচড়ে ভেঙে দেয় আর আরশ ব্যথায় হাত ছাড়িয়ে নেয়। আর ইনায়াকে টান দেওয়াতে ইবতিসামের বুকে এসে পড়ে। ইনায়াকে সবার সামনে কোলে উঠিয়ে নেয়। আর ইনায়া যেতে চায় না, কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। ইবতিসাম ইনায়াকে নিয়ে চলে যায়। এসব কিছু এত দ্রুত হলো কেউ কিছু এখনও বুঝতে পারছে না। ব্যাপারটা ইশতিয়াক চৌধুরী কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। তাই এখন এখানকার পরিস্থিতি ঠিক করার জন্য বললেন ইনায়ার মামাকে। বোঝাতে গেলেন তিনি বলেন, আমি জানি আমার ছেলে আপনার ভাগ্নির ক্ষতি করবে না। ইনায়ার মামা বলে, আর কি বাকি আছে? সবার সামনে এমন একটা কাজ করলো, কেউ কিছু করতেও পারলো না। আর এমন ব্যবহার করার কারণ কি? ইনায়ার মামা টেনশনে একদম অসুস্থ হয়ে পড়লেন। এদিকে ইবতিসাম ইনায়াকে গাড়িতে নিয়ে যাচ্ছিল। ইনায়ার জ্ঞান ফিরে আসে। সে অনেক কান্নাকাটি করছিল আর ইবতিসামের দিকে তাকানোর পর ভয়ে ঢোক গিলল। কারণ ইবতিসামকে এখন ভয়ানক দেখতে লাগছিল। মনে হচ্ছিল তার চোখ দিয়ে ঝলসে দিচ্ছে সব। ইনায়াকে টানতে টানতে একটা বাড়িতে নিয়ে যায়, নিয়েই একটা সোফার মধ্যে বসায়। আর পাশে কাজী বসে আছে। ইবতিসাম বিয়ে পড়ানো শুরু করতে বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। ইবতিসামের রাগটা যেন আরও বেড়ে যায়। ইবতিসাম পকেট থেকে বন্দুক বের করে বলে, বিয়ে না করলে তোমার মামাকে গুলি করে দেব। এটা শুনে ইনায়া আরও কান্না করতে থাকে। আমি এখন কি করব? আমাকে কে বাঁচাবে? ইনায়া কান্না করতে থাকে। এদিকে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় নেই। ইবতিসাম আর ইনায়ার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষ হতে না হতেই ইবতিসাম ইনায়াকে নিয়ে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আহান আর কয়েকজন গার্ড দাঁড়িয়ে থাকা। আহান বলে, আজকে ম্যাম শেষ, ওনাকে ছাড় যে কি করবেন? ইবতিসাম ইনায়াকে এনে ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। ইনায়া বলে, কেন করলেন আমার সাথে? কেন এমন করলেন? না, আমার মামাকে কিচ্ছু করবেন না। আপনি আপনি একটা খারাপ লোক। শুরুতে ভেবেছি আপনি ভালো মানুষ। আমারই ভুল ছিল। আপনি নিকৃষ্ট একজন মানুষ। এটা শুনে ইবতিসামের ভিতরটা কেমন করে উঠল। কষ্ট অনুভূত হচ্ছিল ভীষণ। আপনি কেন এমন করলেন? আমার আর আরশের বিয়ে। এটা শুনে ইবতিসামের মাথায় রাগটা আরও বেড়ে গেল। সে ইনায়াকে বিছানার সাথে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। তোর এই মুখে আমি যেন অন্য কোনো ছেলের নাম না শুনি। তুই আমার। তোকে বলেছিলাম না, তুই শুধুই আমার। ইউ আর মাইন, নট এনিওয়ান এলস। ফকিং মাইন। নো ওয়ান ক্যান টাচ ইউ আদার দ্যান মি। ইবতিসাম বলে, এই সাজ, এই সব কিছু আজকে অন্য পুরুষের জন্য ছিল, তাই না? এ কথা বলে ইবতিসাম ইনায়াকে নিয়ে সোজা বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে ইনায়ার হাত দুটো দেওয়ালে চেপে ধরে আর শাওয়ার ছেড়ে দেয় আরেক হাত দিয়ে। ইনায়া আর ইবতিসামের ওপর পানি পড়তে থাকে। ইবতিসাম ইনায়ার ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দেয় আঙ্গুল দিয়ে। পানি পড়ার জন্য কাজল লেপটে গেছে। হঠাৎ ইবতিসামের চোখ পড়ে ইনায়ার কাঁপতে থাকা ঠোঁটের ওপর। ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সেকেন্ড পরেই সরে আসে। তার আবার মনে পড়ে ইনায়ার এই সব সাজ সব ছিল অন্য একজনের জন্য। যা তার রাগ আরও বাড়তে থাকে। ইনায়াকে নিয়ে বাথরুম থেকে বের হয়ে রুমে আসে। এসেই ইনায়ার মাথায় থাকা ওড়না টান দিয়ে ফেলে দেয়। ইনায়ার লেহেঙ্গাটা টেনে ছিঁড়ে ফেলে। এরপর লেহেঙ্গার ব্লাউজটার ফিতায় হাত দেয়। ইনায়া অনেক আটকানোর চেষ্টা করে, পেরে ওঠে না। এখন ইনায়া নগ্ন অবস্থায়। ইবতিসাম সেই পোশাকগুলো আগুনে জ্বালিয়ে দেয়। সব পুড়ে যায়। অন্যজনের জন্য এই সাজ, এই পোশাক কোনোটি আর নেই। ইনায়া দ্রুত গিয়ে বিছানার চাদর পেঁচিয়ে নেয় শরীরে আর বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। ইবতিসাম কাবার থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এসে দেখে ইনায়া ওইভাবেই শুয়ে কাঁদছে। এরপর ইবতিসাম ইনায়ার কাছে এসে হাসকি ভয়েসে এসে বলে, তোমার স্বামী আমি। আমার তোমার সব কিছু দেখার জানার অধিকার আছে। আর কেঁদো না তুমি। আসলে তুমি অন্য কাউকে বিয়ে করছো, অন্য কাউকে কবুল বলবে, এটা ভেবে অনেক রেগে গিয়েছিলাম। এমনটা করতে চাইনি জান। এই নাও, শার্টটা পরে নাও। এটা আমার শার্ট। তোমার জন্য জামা কাপড় আনার ব্যবস্থা করছি। এই বলে চলে যায়। আর ইনায়া একদম চুপ হয়ে আছে সেই ঘটনার পর।
ইবতিসাম বেরিয়েছে সে এসে দেখা করেছে ইনায়ের মামার সাথে, কারণ ইবতিসাম ইনায়ের ব্যাপারে সব খোঁজ নিয়েছে আর এটাও জানে ইনায়ের মামা ইনায়াকে নিয়ে ভীষণ চিন্তা করে। তাই ইবতিসাম ইনায়ের মামাকে আলাদা একটা জায়গায় ডাকে। সেখানে ইনায়ের মামা এসে শুরুতে রাগ করলেও ইবতিসাম তাকে যেভাবে বুঝিয়েছে সে ইবতিসামের কথা মেনে নিয়েছে। ইনায়াকে আমার থেকে আর কেউ এত ভালো রাখতে পারবে না। আর ইনায়াকে ওইভাবে সেদিন আমি রেগে গিয়ে নিয়ে আসি। ইনায়ার কোনো ক্ষতি আমি করব না। আমি ইনায়াকে পছন্দ করি। সেখানে ইবতিসামের বাবাও থাকে। মূলত ইবতিসাম তার বাবাকেও বুঝিয়ে রেখেছে আগে থেকেই। ইশতিয়াক চৌধুরীর কথার আশ্বাসে ইনায়ের মামা কিছুটা ভরসা পেলেন। আর ইনায়ের মামা এই কয়দিনে মিস্টার ইশতিয়াক চৌধুরীকে যেটুকু চিনেন জানেন, লোকমুখে শুনেছেন, তাতে নিজের ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট করবে না। তবুও ওনার মধ্যে কিছু সংশয় থেকেই যায়। তবে ইবতিসাম ম্যানিপুলেট করে আয়ত্তে নিয়ে আসে তাকে। ইবতিসাম মানুষকে খুব ভালো ম্যানিপুলেট করতে পারে, তার কথা দ্বারা, বুদ্ধি দিয়ে সবাইকে আয়ত্ত করতে জানে। ওইভাবে সেদিন নিয়ে যাওয়া আর ইনায়াকে বিয়ে করে ফেলেছে। সুন্দর করে তার একটা কারণ দেখিয়ে দিল আর তাকে বিশ্বাসও করে ফেলে ইনায়ের মামা। ইনায়ের মামা বলে, আমি ইয়ানার সাথে কথা বলতে চান। ইবতিসাম এখানেও তার কথার প্যাচে ফেলে দেয়, যা মেনে নেয় ইনায়ের মামা সেটাও। আর ইবতিসাম শেষে জানায়, ইনায়াকে নিয়ে আমি আসব, তখন দেখা কথা দুটোই বলেন। ইশতিয়াক হোসেন বলেন, আমার ছেলে আর যাই করুক না, কোনো মেয়ের জীবন নষ্ট করবে না। আর ইনায়াকে যখন বিয়ে করে ফেলেছে তার মানে ওকে সত্যিই ভালোবাসে। এমনিতে আমরা চাইতাম ইবতিসাম বিয়ে করে সংসার করুক, কিন্তু ইবতিসাম বিয়ে করবে না জানায়, সেখানে নিজের থেকে বিয়ে করেছে, তার মানে সে ইনায়াকে ভালোবাসে। আর সেদিন গায়ে হলুদেও যায় ইয়ানার জন্য। একে একে আমিও সব বুঝতে পারি। ইনায়ার জামা কাপড় না থাকায় বাধ্য হয়ে ইবতিসামের শার্ট পরে নেয়। এদিকে ইবতিসাম ইনায়ের জন্য অনেক জামা কাপড় কিনে এনে রুমে ঢুকে দেখে ইনায়া 2 পা ভাঁজ করে বসে আছে হাঁটুতে মাথা দিয়ে। ইবতিসামকে দেখে ইনায়া উঠেই ইবতিসামের কাছে গিয়ে ইবতিসামের কলার ধরে বলে, কেন এমন করলেন আমার সাথে? আমার জীবনটা নষ্ট করেছেন কেন? ইবতিসাম শুধু বলে, কলার ছাড়াও আর শান্ত হও তুমি। ইনায়া রাগের চোটে অনেক কিছু বলে দেয়, কিন্তু ইবতিসাম সহ্য করে নেয়, কিছু বলে না। কিন্তু এরপর ইনায়া বলে, আপনি কেন এলেন আমার জীবনে? আমি আরশ আর আমার বিয়ে। এই পর্যন্ত বলার পর ইনায়া দেখতে পায় ইবতিসাম ড্রেসিং টেবিলের ভিতরে ঘুষি দিয়েছে। ফলস্বরূপ কাঁচ ভেঙে চুরে গেছে আর ইবতিসামের হাতও কেটে গেছে, রক্ত হাত থেকে ঝরছে। ইনায়া তো ভয় পেয়ে যায় অনেক। ইবতিসাম তখন ইনায়ের কাছে এসে বলে, তোকে বলেছিলাম না তুই অন্য পুরুষের নাম নিবি না মুখে, তাও তুই নিলি। ইবতিসাম আবারও ভাঙচুর করে, তার রাগ কমছে না। ইনায়াকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওর হাতটা বেঁধে ফেলে। আসার আগে আলমারি থেকে হ্যান্ডক্যাপ নিয়ে আসে। ইনায়া বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছে। ইনায়া কান্নাকাটি করতে থাকে। আমি জানি আপনি কতটা খারাপ, আপনি চরিত্রহীন। এক এক দিন এক এক নারীর সাথে রাত কাটান, আর এখন আমার সাথেও এমন কিছু। চুপ, একদম চুপ। ইবতিসাম ইনায়াকে বলে, তোকে আমি ভালোবাসি, তার মানে এই না যা খুশি মুখের উপর বলবি। এরপর ইনায়াকে এনে বিছানায় ছুঁড়ে দেয়। ইনায়াকে বলে, তুই একমাত্র মেয়ে যাকে আমি ভালোবেসেছি, যার প্রতি আমার মন থেকে ভালোবাসা আছে। তোর জন্য আমি সব করতে পারি, সব। খারাপভাবে সোয়ার হলে বিয়ে করতাম না। তোর মুখে আমি অন্য কারো নাম নেওয়াটা সহ্য করতে পারি না। ইউ আর অনলি মাইন, ইউ আর মাই মন। তোকে আমি কতটা ভালোবাসি সেটা তুই বুঝবি না। এই বলে ইবতিসাম ব্যালকনিতে চলে যায়। সিগারেট জ্বালিয়ে সিগারেট টানতে থাকে। আর ইনায়ারও কেমন একটা লাগছিল, কারণ ইনায়ার কাছে কোথাও একটা মনে হচ্ছিল ইবতিসামের কথাগুলো সত্য, কারণ তার চোখ দেখে তেমনটাই মনে হচ্ছিল। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। এদিকে ইবতিসামদের ওপর সেদিন অ্যাটাক করা গ্যাংটা ছিল ব্ল্যাক হর্ন গ্যাং, যারা নারী পাচার করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা মেয়েদের
আর তাছাড়া ড্রাগসের কেনাবেচাও করে। আর তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় ইবতিসামের নিজের তৈরি করা গ্যাং। সেই জন্য সেদিন অ্যাটাকটা হয়েছে। ইবতিসাম এই গ্যাং লিড করে, এটা তার পরিবারের কেউ জানে না। ইনায়া একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে ব্যালকনিতে দেখে ইবতিসাম নেই, আর দরজাও লক করা। একটু পর ইনায়া চুল আঁচড়াচ্ছিল, এমন সময় ইবতিসাম রুমে ঢোকে। সে সময় ইনায়ার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ইনায়া চিরুনিটা নিচ থেকে উঠাতে নেয়। জামাটার গলা বড় হয়, ঝুঁকে থাকার কারণে ক্লিভেজ দেখা যাচ্ছে। ইবতিসাম সেই অবস্থায় ইনায়াকে দেখে ফেলে। ইবতিসামের শ্বাস আটকে আসার উপক্রম। খানিক পরে ইবতিসাম ইনায়ের কাছে এসে ইনায়ের কোমর জড়িয়ে নেয়। ইবতিসাম ইনায়ের ঘাড়ে মুখ রেখে তার ঘাড়ে কিস করতে থাকে। তার চুলের স্মেল নিচ্ছিল। ইনায়া যেন নেশাগ্রস্ত হয়ে পড়ছিল সে সময়টা ইবতিসামের ছোঁয়ায়। ইবতিসামের হাত ইনায়ার ড্রেসের মধ্যে ঢুকে গিয়েছে। ইনায়ার বুক ছোঁয়া মাত্রই ইনায়ার হুঁশ আসে। ইনায়া ছিটকে দূরে সরে যায়। আর ইবতিসামও বুঝতে পারে কি করতে যাচ্ছিল সে। নিজের প্রতি রাগ হয় আর বলে, কেন আমি কন্ট্রোল করতে পারলাম না নিজেকে? ইবতিসাম রুমে আসে ইনায়ার জন্য স্যুপ নিয়ে। মেয়েটা কাল থেকে কিছু খায়নি। যে ইবতিসাম নাকি কোনোদিন কারো জন্য এত ভাবেনি, কে খাবার খেলো না খেলো তা নিয়ে কখনো মাথা ঘামায়নি। সে আজকে নিজে হাতে খাবার নিয়ে এসেছে। ইবতিসাম এসে দেখে ইনায়া শুয়ে আছে। ইনায়াকে ডাকে। ইনায়া বলে, আমি খাবো না। ইবতিসাম বলে, আমি কিন্তু বারবার বলবো না, আর আমাকে রাগিও না। চুপচাপ খেয়ে নাও। এমনি যে শরীর তোমার, না খেয়ে থাকলে এরপর শুধু কঙ্কালের মতোই লাগবে। ইবতিসাম চামচ ধরে ইনায়ার সামনে। ইনায়া আর কথা না বাড়িয়ে খেয়ে নেয়। এরপর ইনায়া যে যে জায়গায় ব্যথা পেয়েছে সেখানে মলম লাগিয়ে দেয়। আর ইনায়া একটু পর ঘুমিয়ে যায়, কারণ ইবতিসাম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কারণ ইনায়ার ঘুমের প্রয়োজন, আর কাল থেকে কান্নাকাটি করছে অনেক, আর শরীরও দুর্বল। এদিকে ইবতিসাম নিচে আসে, আর আহানও আছে। তার সাথে সেই গ্যাংয়ের বিষয়ে আলোচনা করতে থাকে। আহান জানায়, বাংলাদেশ থেকেও অনেক মেয়ে পাচার করছে এই গ্যাং। ইবতিসাম জানায় সব ডিটেলস বের কর এই গ্যাংটার। পরের দিন ইবতিসাম ইনায়াকে নিয়ে তার মামার বাড়িতে যায়। সেখানে গিয়ে ইনায়া তো তার মামাকে দেখে কেঁদে ফেলে। ইনায়ার মামারও খারাপ লাগে যে পরিস্থিতির মধ্যে মেয়েটার বিয়ে হলো, তবে ইবতিসামের ওপর ভরসা রয়েছে, সে ইনায়ার খেয়াল রাখবে। এরপর ইবতিসাম ইনায়ার মামার সাথে বসে কথা বলতে থাকে। ইনায়া তার মামির কাছে যায় দেখা করতে। এরপর ইনায়ার মামি ইনায়াকে দেখে বলে, বিয়ে হয়ে গেছে কথাটা মাথায় রাখিস। তুই আবার বিয়ে ভেঙে আমাদের বাড়িতে থাকার প্ল্যান করিস না। আর তোর জন্য যেন আমার মেয়ের শ্বশুর বাড়িতে তার সংসারে প্রভাব না ফেলে। ইনায়ার খারাপ লাগে। আমার কি দোষ এসবে? এরপর ইবতিসাম ইনায়াকে নিয়ে আসে। ইনায়া আসতে না চাইলে চোখ রাঙায় আর বলে, রাগিও না আমায়। ইনায়া তো বুঝে গেছে রাগালে খারাপ হবে। আর ইনায়ার মামির কথা, তখনকার বলা কথাগুলো মনে আসছিল। তাই ইনায়া চলে আসে ইবতিসামের সাথে। বাড়ির সবাই মেনে নেয় সবটা, কারণ যেখানে ইবতিসামের বিয়ে নিয়ে সবার এত চিন্তা ছিল, সেখানে ইবতিসাম নিজে থেকেই বিয়ে করেছে। ইনায়াকে নিয়ে সে বাড়িতে যেতে বলে। ইবতিসাম জানায় এখন না, কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিন ইনায়াকে ইবতিসাম নিজের মতো থাকতে দিয়েছে। ইনায়ার কাছে খুব একটা যায়নি। ইনায়া যখন ঘুমিয়ে থাকতো গভীর রাতে, ইবতিসাম এসে ইনায়াকে মুগ্ধ হয়ে দেখে আর কপালে চুম্বন এঁকে দিয়ে যেত। ইনায়াকে ইবতিসাম বলে, চলো বাইরে যাব। এই বলে ইনায়াকে নিয়ে ইবতিসাম নিজেই ড্রাইভ করে নিয়ে যায় একটা সুন্দর নিরিবিলি জায়গায়। সেখানে গাড়ি থেকে নেমে ইনায়াকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইনায়ার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, মনে মনে বলে, আমি সব সময় এমন জায়গায় আসতে চাইতাম, তবে ইবতিসাম কিভাবে জানলো আমার এমন জায়গা পছন্দ? ইবতিসাম ইনায়ার মুখ দেখে বুঝতে পারে ইনায়ার ভালো লাগছে, আর ইনায়া প্রাণবন্ত স্বভাবের মেয়ে এটাও বুঝতে পারে। ইনায়া একটা প্রজাপতি দেখে সেটা ধরতে নেয়, পারে না, আবার ধরার চেষ্টা করতে থাকে। আর সেই সুন্দর দৃশ্য
দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল ইবতিসাম। ইবতিসাম মনে মনে ভাবে, ইনে আমার জীবনে এক আলো, যে আমায় অন্ধকার চিন্তা থেকে বের করে নিয়ে এসেছে। আর আমি কখনো ভাবিনি কাউকে এতটা ভালোবেসে ফেলবো। ইনায়ার কাছে এসে ইবতিসাম ইনায়ার হাতটা ধরে হাঁটতে থাকে। বর্ষার মৌসুম হওয়ায় বৃষ্টিটা প্রতিদিনই হচ্ছিল, আজকেও হলো। ইনায়া আর ইবতিসাম গাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে তারা ভিজে যায়। কিছু পথ ড্রাইভ করার পর এত বৃষ্টি হচ্ছিল সামনে কিছু দেখা যাচ্ছে না, তাই ইবতিসাম গাড়ি থামিয়ে রাখে, বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। এদিকে ইনায়ের দিকে সে তাকাচ্ছে না, কারণ ইনায়ের ভিজে অবস্থা আরও মোহনীয় লাগছিল, তাই চায় না ইবতিসাম কন্ট্রোল হারিয়ে ফেলুক। জোরে বজ্রপাত পড়ার আর কিছুটা দূরে গাছ ভেঙে পড়ায় বিকট শব্দ হয়। ইনায়া ভয়ে একদম ইবতিসামের কোলে উঠে পড়ে। সে তো বুঝতেই পারে না কই আছে সে। ইবতিসামের কাছে ইনায়া নিজে থেকে চলে আসে। ইনায়া ইবতিসামের এত কাছে থাকায় ইবতিসামের ধৈর্য ভেঙে যায়। ইবতিসাম ইনায়ার গলায় মুখ গুজে দেয়। ইবতিসাম এর স্পর্শে আর ইবতিসামের শরীরের ঘ্রাণে একদম মাতাল মাতাল লাগছিল। তবে তার হুঁশ ফিরে, তার অবস্থান সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ ইবতিসাম ইনায়াকে নিয়ে ব্যাকসিটে চলে যায়। ইনায়াকে শুয়ে দেয়, ইনায়ার জামাটার চেন খুলে নিচে নামিয়ে দেয়, আর ইনায়ার বুকে ঘাড়ে গলায় কিস করতে থাকে। ইনায়ার দিকে তাকিয়ে দেখে ইনায়া কাঁদছে। ইবতিসাম তখন উঠে গিয়ে বলে, কান্না করতে হবে না, আমি তোমাকে আর কিছু করব না। তোমার অসম্মতিতে তোমার কাছে আসবো না। তুমি নিজে থেকে যেদিন আমার কাছে আসবে সম্মতি সহ, সেদিন তোমাকে কাছে নেব। সেদিনের পর একদিন কেটে যায়। ইনায়াকে নিয়ে ইবতিসাম ওই বাড়ি যাবে। আজ ইনায়া একটা গোলাপি শাড়ি পরে রেডি হয়ে নেয়, আর ইনায়াকে অনেক সুন্দর লাগছে। ইবতিসামও রেডি হয়ে নেয়। ইবতিসাম একটা নেভি ব্লু শার্ট পরেছে, আজ হাতে ব্র্যান্ডেড ঘড়ি, নীলাভ চোখ। ইনায়ার চোখ বারবার ইবতিসামকে দেখছিল। ইনায়া নিজেই বিরক্ত হয়ে যায়। না চাইতেও কেমন ওই দিকেই চোখ চলে যাচ্ছে। চৌধুরী বাড়িতে আজকে একদিন হলো ইনায়া এসেছে। ইবতিসাম আর ওই বাড়িতে নিয়ে যায়নি, ভেবেছে এখানে থাকলে ইনায়ার মনটাও ভালো হবে। আর ইবতিসাম সেদিন রাতে বাড়ি ফিরেনি, কাজ আছে বলে বের হয়েছে। ইনায়াকে সবাই ভালোভাবেই গ্রহণ করে নিয়েছে। আর মিসেস রেহানা ইনায়া একদম সবসময় কি লাগবে, কোনো সমস্যা হচ্ছে কি না সব খেয়াল রাখছেন। তিয়াশা আর রেহানা এর সাথেও ভালো সময় কেটেছে। এদিকে আনিশার ভালো লাগছে না, এসব সবাই মিলে মাতামাতি করছে এত ইনায়াকে নিয়ে। ইনায়াকে নিয়ে তিয়াশা এসেছে রুমে, গল্প জুড়ে দিয়েছে। এমন সময় মিসেস রেহানা আসে, বলে, তোরা খাবার খাবি না? গল্প তো অনেক হলো। মিসেস মীরাও রুমে ঢুকতে ঢুকতে বলে, খাবার নিয়ে এসেছি এইখানেই। মা, আমাকে খাইয়ে দাও না প্লিজ আজকে। এরপর মিসেস মীরা তিয়াশাকে খাইয়ে দেয়। সেটা দেখছিল ইনায়া। মিসেস রেহানা বিষয়টি বুঝতে পারে। তিনি নিজে খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা ধরে ইনায়াকে খেতে বলে। ইনায়াকে বলে, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার মা আজ থেকে। ইনায়ার চোখে পানি চলে আসে একদম। সে অনেক দিন এমন ভালোবাসা পায় না, এমন মমতা পায় না। মা বলে জড়িয়ে ধরে ইনায়া। ইনায়া সারাদিন শাড়ি পরেছিল, তাই পাল্টে 3 পিস পরে নিবে। আর রুমে কেউ নেই, তাই রুমেই চেঞ্জ করতে থাকে। এমন সময় ইবতিসাম রুমে ঢোকে আর দেখে ফেলে এ অবস্থায় ইনায়াকে। ইনায়া তো উল্টো দিকে ঘুরে যায়। ইবতিসাম কি করবে বুঝতে পারে না, বিব্রতকর পরিস্থিতি একটা। ইবতিসাম রুম থেকে চলে যায়। ইনায়া আর ইবতিসাম এতদিন আলাদা রুমেই ছিল, তবে এখানে তো ইনায়া জানায় তার সমস্যা নেই এক রুমে থাকতে। ইনায়া আর ইবতিসাম শুয়ে পড়ে, দুজন দুই দিকে ঘুরে। ইনায়া ঘুমিয়ে যায়, ইবতিসাম ঘুমায় না। সে অপেক্ষা করতে থাকে কখন ইনায়া ঘুমাবে। ইনায়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে আর ইনায়ার চুলের ঘ্রাণ নিতে থাকে আর ইনায়ার শরীরের ঘ্রাণ নিতে থাকে। মাই মন, মাই লাভ, ইউ নো হোয়াট ইউ মেক মি ফকিং ক্রেজি বেবি। ইউ আর মাই ফেভারিট থিং টুডে। ইউ নো হোয়াট ইউ মেক মি ফকিং ক্রেজি বেবি। ইউ আর মাই ফেভারিট থিং টু ডু। এইগুলো বলতে থাকে আর ইনায়ার ঘ্রাণ নিতে থাকে।
সকালে ইনায়া ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম নেই। ইনায়া ভাবে, কোথায় গেল? উনি কখন আসলেন, কখন চলে যান, বুঝি না। আজকে বাড়িতে আরশ এসেছে। আরশ সামনে যেতে ইনায়ার একটু ইতস্তত বোধ হচ্ছিল, তবে আরশ এসে নিজ থেকে কথা বলে আর বলে, যা হয়েছে তাতে আমাদের কোনো দোষ নেই, হয়তো আমাদের ভাগ্যেই এটা ছিল। সন্ধ্যায় ইবতিসাম আজ তাড়াতাড়ি চলে আসে। এসে আরশকে দেখে, যেটা দেখেই ওর রাগ হয়। শুধু মনে হয় আরশ আর ইনায়া এক বাড়িতে। কোনো কিছু না বলে সোজা চলে যায় ইনায়ার কাছে, হাত ধরে সোজা বাড়ি থেকে বের হতে লাগে। আরশ পুফির একমাত্র ছেলে। আরশে কিছু হলে পুফি ভেঙে পড়বে অনেক। আর ইবতিসামের সাথে ইনায়ার বিয়ের পর আরশ আর কিছু করবে না, এটা সে ইবতিসাম জানে। তবুও সহ্য হচ্ছে না আরশ আর ইনায়া এক বাড়িতে। আরশ পিছু ডাকে, দাঁড়াও ভাইয়া, তুমি হয়তো ভাবছো ইনায়াকে নিয়ে মানে ভাবিকে নিয়ে আমার মনে এখনো কিছু রয়েছে। আমার মনে কিছুই নেই এখন। আর যখন শুনেছি তোমাদের বিয়ে হয়ে গেছে, আর আমি কখনো তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমি ফ্রান্সে চলে যাচ্ছি। আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি শুধু, অন্য কোনো কারণ নেই। তুমি যেও না প্লিজ। বাড়ির অন্য সবাইও বলে না যেতে। কিছুদিন কেটে যায়। ইনায়ার সময়টা ভালোই কাটছে। সে বিয়েটা মেনে নিয়েছে, আর সেই সাথে ইবতিসামের প্রতি একটা অনুভূতিও তৈরি হয়েছে। ইবতিসামের ভালোবাসা, যত্ন, আগলিয়ে রাখা সব কিছুই ইনায়ার ভালো লাগে। ইনায়া চায় এখন ইবতিসামের সাথে সবটা ঠিক করে নিতে।